মসলন্দপুরের শুধু নাগরিকবৃন্দ, আপনারা কাছাকাছি যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে ঠিকই আছে, কাছাকাছি যারা আছেন তারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যানার টানিয়েছি, নাগরিকত্ব চেতনা মঞ্চ মসলন্দপুর। আমাদের এই যে মঞ্চ, সেই মঞ্চ আমরা খুব সীমিত এলাকা মসলন্দপুর এলাকায় যারা বসবাস করেন তাদের কয়েকটি প্রশ্নে সচেতন করবার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন? মানুষ এই যে প্রশ্ন যে নাগরিকত্ব আবার কি, কিভাবে তা প্রমাণ করতে হবে, সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত বিভ্রান্ত। যে কারণে আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করব যে নাগরিকত্বের প্রমাণপত্র কি কি কাগজপত্র দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায়, এবং এর সঙ্গে সঙ্গে যেটা একটা সাধারণ ধারণা মানুষের হওয়া দরকার যে আমাদের দেশের নাগরিকত্ব আইনটা কি আছে ওই নাগরিকত্ব আইনে। একটা মোটা দাগের ধারণা না থাকলে গোটা বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষ খুবই বিভ্রান্ত হয়ে আছে। তবে আমরা এই মসলন্দপুরকে কেন্দ্র করে আমরা এই সংগঠন গড়ে উদ্যোগ নিয়েছি। আজকের এই মিটিং এর কথা আপনারা শুনবেন। একটা মিটিং এ এই বক্তৃতা শুনে আইনের জটিল বিষয়গুলো আপনারা বুঝে যাবেন এমন হয়তো নয়, কিছুটা বুঝবেন, কিছুটা প্রশ্ন থেকে যাবে। এরকম পরিস্থিতি যদি হয়, যারা মনে করবেন এই অঞ্চলের কোন পাড়াতে, কোন গ্রামে যদি আপনারা মনে করেন এরকম ভাবে মাইক বাজিয়ে, অথবা একটা পাড়াতে ঘরোয়া ভাবে 5 জন 10 জন 15 জন তাদের ডেকে নিয়ে আপনারা বসলেন, আমরা যাব, আমরা গিয়ে আপনাদের যে সমস্ত জায়গাতে অস্পষ্টতা থাকবে, বুঝতে পারবেন না, সেটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা নাগরিকত্ব চেতনা মঞ্চ মসলন্দপুর তৈরি করেছি। দেখুন, বিষয়টা আমরা যেটাই বলি, নাগরিকত্ব বিষয়, এটা হচ্ছে আমাদের দেশে আইনি বিষয়। যে আইন আমাদের পার্লামেন্টে তৈরি করেছে, আবার পার্লামেন্টে আইন তৈরি হওয়ার আগে আমাদের দেশের যখন সংবিধান তৈরি হয় গণপরিষদে, সেই গণপরিষদেও নাগরিকত্ব সম্পর্কে নির্দিষ্ট নির্দেশ দেওয়া আছে। নানা কারণে এত বড় দেশের সরকার, তারা এতদিন এই বিষয়টা গুছিয়ে কারা নাগরিক কারা নাগরিক নয় এই সমস্ত বিষয়টা হয়তো তৈরি করতে পারেনি।
দেরিতে হলেও আজকে ভারতবর্ষের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণ করা সঠিক কি বেঠিক, এইটা আমাদের আজকের এই মিটিং এর আলোচ্য বিষয় নয়। সঠিক বেঠিক, নতুন আইন হবে কি হবে না, এ সমস্তগুলো পার্লামেন্টে আমরা যাদের নির্বাচিত করে পাঠাই, ভারতের পার্লামেন্ট ঠিক করে। আমরা এখানে বলতে পারি, আমরা আপনাদের বলবো যে আইনগত অবস্থাটা কি আছে। আমি আপনাদের বলি, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের একটা সংক্ষিপ্ত রূপ। এই ভারতীয় সংবিধানের 2য় অধ্যায়ে এই 5 ধারা থেকে 11 ধারা, এইখানে নাগরিকত্ব সম্পর্কে সমস্ত নির্দেশ দেওয়া আছে। কি কিভাবে নাগরিক হওয়া যায়, কারা ভারতবর্ষের নাগরিক, কারা নাগরিক নয়, এইটা এই কনস্টিটিউশনের 2য় অধ্যায়ে আর্টিকেল 5 to 11, 5 ধারা থেকে 11 ধারার মধ্যে সেই সম্পর্কে নির্দেশ লেখা আছে। ফলে যারা সংবিধান মেনে চলেন, আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ নিশ্চিতভাবে আমরা সংবিধানের মধ্যে থেকে চলতে অভ্যস্ত, আমরা সেভাবেই কাজ করতে চাই, অন্তত নাগরিকত্ব চেতনা মঞ্চ তাই মনে করে। ফলে এইটা আমাদের জানা দরকার। ওর মধ্যে আছে আর একটা হলো, ওইটা গণপরিষদে তৈরি হয়েছিল। ওই ভারতের যে সংবিধান, সেই সংবিধানের 11 ধারা আর্টিকেল 11 বলেছে ভারতের পার্লামেন্ট যদি মনে করে তাহলে আরো বিস্তারিত করে নাগরিকত্ব সম্পর্কে আইন তৈরি করতে পারবে। এইটা ওই সংবিধানের 11 ধারাতে বলেছে। সেই 11 ধারার বলে ভারতের পার্লামেন্ট, এটা গণপরিষদ নয়, সংবিধান তৈরি করেছিল গণপরিষদ, আর এই পার্লামেন্ট কিন্তু আলাদা। ভারতের পার্লামেন্ট আইন তৈরি করে, ওই সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে আইন তৈরি করে। ফলে ওই 11 ধারার নির্দেশ মেনে 1955 সালে এই যে আমার হাতে যে বইটা, দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955, 55 সালে নাগরিকত্ব আইন ভারতবর্ষে তৈরি হয় এবং এইটাই এখন অব্দি বলবৎ আছে। বইটাকে নিল ফলে আমি আপনাদের খুব সংক্ষেপে, আপনারা বুঝতেই পারছেন, এই সংবিধান এবং নাগরিকত্ব আইন যেটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা করে বোঝানো খুব কঠিন কাজ, তার থেকে কঠিন হলো যারা বুঝতে চাইছেন তাদের পক্ষে। তবুও একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য আপনাদের বলি, দেখুন এই ভারতবর্ষ, আমরা অনেক সময় বলি আমরা তো অবিভক্ত ভারতে আমাদের জন্ম, কোনো সন্দেহ নেই আমাদের জন্ম অবিভক্ত ভারতে। এই অবিভক্ত ভারত মানে 1935 সালের ভারত শাসক আইনে বর্ণিত ভারত। 1935 সালে যে ভারত শাসক আইন তৈরি হয়, অবিভক্ত ভারত বলতে সেই 35 সালের আইনে যে ভারতকে বর্ণনা করা হয়েছে সেটা হলো মোটামুটি ভাবে কিছু অঞ্চল কাটছাট হয়েছে, যেমন আরাকান অঞ্চল, যেখান থেকে রোহিঙ্গারা আসছেন, এরকম কিছু এলাকায় এদিক হয়েছে। আমি সেটা বাদ দিয়ে বলছি, 35 সালের ভারত শাসন আইন মানে পাকিস্তান, আজকের ভারত এবং বাংলাদেশ। ফলে এই অবিভক্ত ভারত
ভারতে যারা জন্মগ্রহণ করেছিলেন, এই সংবিধান এবং এই নাগরিকত্ব আইন ভারতবর্ষের, সেখানে তাদের জন্য কিছু বাড়তি সুবিধার কথা বলা আছে। সেটা বলেছে ইন্ডিয়ান অরিজিন যারা, তারা সেই সুযোগটুকু পাবে, সেটা এর মধ্যে আছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এখন বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তিনটে স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম দেশ, তিনটে দেশেরই নাগরিকত্বের আইন আলাদা। ফলে আমাদের এই আইন অনুযায়ী চলতে হবে। আর যেখানে যেখানে সমস্যা, সেই সমস্যার জায়গাতে আমাদের সমস্ত রকমের অধিকার আছে এই আইনটা পরিবর্তন করবার জন্য লড়াই করা। যে আইন, সেই আইন যদি মনে করি ভারতের বসবাসকারী মানুষের পক্ষে সমস্যা, তাহলে এই আইন পরিবর্তন করার লড়াইটাও আমরা লড়তে পারি এবং সেই লড়াই আমরা লড়ছি। আমরা আইন পরিবর্তন করার যে লড়াই লড়ছি, সেইখানে আমরা দাবি করেছি এই ভারতবর্ষে এখন যারা স্থায়ীভাবে বসবাস করেন, যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের সবাইকে ভারতবর্ষের নাগরিক হিসেবে ঘোষণা করে একটা নতুন আইন প্রণয়ন হোক। এই লড়াইটা আমরা দীর্ঘকাল, একটু সরে গিয়ে কথা বল, এই লড়াইটা আমরা দীর্ঘকাল ধরে লড়ছি। আমরা 2003 সাল থেকে এই লড়াই শুরু করেছি। আমি অন্তত 3টে ডেপুটেশনে ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছি, আলোচনা করেছি, দাবি করেছি এই আইনটা পাল্টে যারা ভারতে বসবাস করছেন স্থায়ীভাবে, যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসছেন, বেড়াতে আসছেন, তাদের কথা বলছি না, যারা এখানে স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন, তাদের সবাইকে নাগরিক হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর সাথেও, আমরা ভারতের প্রধানমন্ত্রীর সাথেও 3বার মিট করেছি। আর বিভিন্ন পর্যায়ে আমরা এই দরবার করেছি, এই আন্দোলন করেছি। দিল্লিতেও অন্তত 10টা প্রোগ্রাম আমরা যন্ত্রমন্ত্রে করেছি এই দাবিতে। ফলে এইটা চলছে, এই আইনি পরিবর্তনের লড়াই চলছে। সেই লড়াই কখনো আমরা আমাদের রিফিউজি সংগঠনের ব্যানারে করেছি, কখনো আমরা মতুয়াদের সাথে নিয়ে মতুয়া মহাসংঘের ব্যানারেও করেছি। কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনারা যারা দেখছেন, মতুয়া বাড়ি থেকে আজকে 2টো দলের অনেক মন্ত্রী এমপি হয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে কেউ ছিলেন না। আন্দোলনটা মূলত আমি এবং আমার সাথে আরো কিছু লোকজন আমরা মিলে এই আন্দোলনটা আমরা করেছি এবং এখনো করে যাচ্ছি। ফলে এইটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো, আপনারা বুঝতে পারছেন এই লড়াইটা খুব ছোট নয়, এই লড়াইটা অনেক বড় লড়াই, যেটা একটা রিফিউজি সংগঠনের পক্ষে, মতুয়া মহাসংঘের পক্ষে এই আন্দোলন জয়যুক্ত হওয়া খুব মুশকিল। কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষের কোন বড় বড় রাজনৈতিক দল মানুষের এই যে মরণ বাঁচন সমস্যা, এই সমস্যা নিয়ে তেমন ভাবে কোনো কথা, কোনো আন্দোলন তারা করেনি। তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে এই দাবিটা তারা যুক্ত করেনি। যদিও আমি ব্যক্তিগতভাবে কংগ্রেসের প্রেসিডেন্ট ওই খাড়গে থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অধীর চৌধুরী বা এখন যিনি আছেন কি সরকার, শুভঙ্কর সরকার, তাদের সাথেও বহুবার কথা বলেছি। সিপিএম এর নেতা
সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, তাদের সাথেও বহুবার মিটিং করেছি। তারা এক পা পেছন এক পা এবং এরকম করতে করতে এখনো কিন্তু তাদের ইশতেহারের মধ্যে তারা এটা সংযুক্ত করেনি। যদিও কলকাতার প্রেস ক্লাবে আমাদের সাথে থেকে সেখানে তারা প্রেস ক্লাবে ঘোষণা করেছেন যে আমাদের এই দাবির সাথে তারা একমত। আমরা তৃণমূলের সাথেও কথা বলছি। তৃণমূলের নেতা এখানে যারা আছেন তারা হয়তো কেউ কেউ জানেন, তৃণমূলের মন্ত্রী, এমপি, এমএলএরা আমাকে নিয়ে দমদম এবং বারাসাতে দুটো মিটিং করেছেন, যেখানে আমি বক্তা। আমাকে বলেছেন ট্রেনার হিসেবে যে আমাদের ট্রেনিং দেন, আমাদের যারা বক্তা এই বিষয়ে বলবে তারা ভালো জানে না, আপনি বক্তৃতা করুন, আমরা রেকর্ড করছি, এইটি আমাদের বক্তাদের কাছে আমরা রেকর্ড করে পাঠিয়ে দেব। এবং তারা এই কাজও অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। জানি না কোনো কারণে পার্টির তো নানান রকমের ভোটের সমীকরণ থাকে, তারা ওই ব্যাপারটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাননি। কিন্তু আমি আপনাদের এই কথাগুলো বলছি এই কারণে, এই যে দাবি যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন, নীতিগতভাবে এই সমস্ত রাজনৈতিক দল কিন্তু তার সঙ্গে একমত, কিন্তু তারা এখনো অব্দি সেভাবে রাস্তায় নামেনি, কোনো কারণে নামেনি। এই নামানোর জন্য আন্দোলনের প্রয়োজন। যে আন্দোলনটা আমরা করে যাচ্ছি এই আইন পরিবর্তনের লড়াই, কিন্তু তার মধ্যে আজকের এই পথসভার উদ্যোগ হলো তার একটা অন্য দিকের জন্য। যদি আমরা এর মধ্যে আইনটা পরিবর্তন করে নিতে না পারি, সরকারকে যদি বাধ্য করতে না পারি, তাহলে কি হবে? তাহলে কি আমরা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবো? আমরা এই কারণে ওই লড়াইতে যেমন আমরা লড়বো, তার সাথে সাথে এই যে মুসলমানপুরে যারা বসবাস করেন, আমার ধারণা গভর্নমেন্টের যা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে যদি আপনারা কাগজপত্রগুলো জোগাড় করে রাখেন, আমি বলছি না এখনই কিছু সেই কাগজপত্র দিয়ে করতে হবে, আমি তা বলছি না। আমি বলছি কাগজপত্রগুলো সংগ্রহ করে সংরক্ষিত করে রাখুন, নিজের বাড়িতে একটা ফাইল তৈরি করে রাখুন। যদি এর মধ্যে কোনো বড় বিপদ আসে, অন্তত সেটা দিয়ে আমরা সামাল দিতে পারবো। অধিকাংশ মানুষ সেই বিপর্যয় থেকে রক্ষা পাবেন। এই কারণে কি কাগজ দরকার, কি কাগজ দরকার না, কি তার আইনগত মূল্য আছে, কোনটার মূল্য নেই, এই সব বিষয়গুলো বলবার জন্য আজকে আমাদের এই পথসভা। দেখুন, আমাদের ভারতবর্ষে আমাদের যে আইন, সে আইন নাগরিকত্ব সম্পর্কে অত্যন্ত কঠোর। এই আইনে বলা হয়েছে 1948 সাল, মানে স্বাধীনতার পরের বছর, ওইটা 1948 সালের 19শে জুলাই, 1948 সালের 19শে জুলাই, তারপরে এই ভারতবর্ষে যারা বাইরের দেশ থেকে এসেছেন, যারা বহিরাগত, সে আপনি পাকিস্তান থেকে আসতে পারেন, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, বা পরবর্তীকালে বাংলাদেশ থেকেও আসতে পারেন। এই যারা বাইরে থেকে যারা ভারতে এসেছেন, আমাদের দেশের সংবিধান এবং আইন দুটোই বলছে যে তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার মাত্র একটা পথ আছে, একটা পথ। সেটা হলো তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। সেই আবেদন করার জন্য কিছু কন্ডিশন আছে, আবেদন করার জন্য কিছু শর্ত আছে। কি কি কাগজ লাগবে, কতদিন এসে বসবাস করার পরে আবেদন করা যাবে, এইসব কিছু শর্ত আছে। শর্তগুলো আপনি ভুলে যান, কিন্তু একটা জিনিস মনে রাখুন যে বহিরাগত মানুষ যারা
তারা ভারতবর্ষের নাগরিক হতে গেলে তাদের একটাই মাত্র পথ, আবেদন করে আপনার আবেদন যদি মঞ্জুর হয় তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক। অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। এই যে একটা প্রধান শর্ত যারা বাইরে থেকে এসেছেন এবং সেটা কতটা কঠোর সেটা আমার মনে হয় মসলিমপুরে এই যত দোকানদার ভাইয়েরা আছেন, পথ চলতি মানুষ যারা আছেন, তারা প্রত্যেকেই নিজের পরিবারের সাথে মিলিয়ে আপনি বুঝতে পারছেন যে এরকম হলে আমাদের কার কাছে কি আছে। ফলে এইটা একটা বিষয়। নাগরিকত্ব এটা হচ্ছে বাইরে থেকে যারা এসেছেন। আমি বাইরে থেকে আসা লোকের এই সমস্যাটা যেমন বললাম, এর সাথে কিছু সমাধান কিভাবে করা যায় সেটা নিয়েও পরে কিছু কথা বলবো। আমি আমাদের এখানে যারা বসে আছে যদি ভুলে যাই একটু মনে করে দেবেন, এইটা নিয়ে আমি পরে দু চারটে কথা বলবো। আর অন্য একটা দিক দেখুন, আমাদের এই ভারতবর্ষে কত মানুষ হবে? 2011 সালের সেন্সাসে হয়েছিল 140 কোটি মতো মানুষ। আমার ধারণা এই যে গত 16 তারিখ মানে 16ই জুন, এটা জুন না, আজকে 24, গত সপ্তাহে ভারতবর্ষের জনগণনার নোটিশ জারি হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে যে জনগণনা হবে। সেটা নিয়ে আমি পরে দু চারটে কথা বলবো। এই জনগণনাতে আমার ধারণা ভারতবর্ষের মানুষের সংখ্যা, জনসংখ্যা 150 কোটির কম হবে না। তাহলে এই যে 150 কোটি মানুষ, এই 150 কোটি মানুষের মধ্যে বহিরাগত কতজন? আমরা মসলন্দপুরে, ঠাকুরনগরে, গঙ্গায় বাস করি, আমরা ভাবি যে এই দেশে ওপার বাংলা থেকে আসা লোক বাদ দিলে মানুষ কোথায়, আমরা তো তাই ভাবি। কিন্তু দেশটা হচ্ছে ভারতবর্ষ, যেখানে 150 কোটি মানুষ। আপনারা যত হিসেব করুন, সেই হিসেবে বাইরে থেকে লোক এসেছে সেটা 1 কোটি মানুষের কাছাকাছি, কিছু কম হবে বা কিছু বেশি হবে। একজাক্ট মানে একবারে নির্দিষ্ট তথ্য সরকারের হাতেও নেই। আপনি ধরে নিন সামান্য বেশি 1 কোটি হতে পারে, কিছু কম 1 কোটি হতে পারে, তাহলে 1 কোটি মানুষই ধরুন। তবে 150 কোটি মানুষের দেশে 1 কোটি মানুষ কিন্তু এমন কিছু বেশি নয়। তাহলে 149 কোটি লোক যারা, তাদের নাগরিকত্ব কি করে হবে? ভারতবর্ষের আইন বলেছে তারা ভারতবর্ষের জন্মগতভাবে ভারতবর্ষের নাগরিক, সিটিজেনশিপ বাই বার্থ। আমরা যারা বহিরাগত তারা আবেদন করে বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন আমরা নাগরিকত্ব নিতে পারি, মানে আবেদন করে আমাদের নাগরিকত্ব নিতে হবে। আর 149 কোটি লোক তারা কিন্তু এই দেশের ভূমিপুত্র। তারা হলো জন্মসূত্রে ভারতের নাগরিক। এই জন্মসূত্রে ভারতের নাগরিকত্বটা কি? জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব হলো, আমাদের দেশের সংবিধান বলেছিল যে এই মাটিতে যারা জন্মগ্রহণ করবেন তিনি ভারতবর্ষের জন্মগতভাবে জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক। এইটা আমাদের দেশের কনস্টিটিউশন, সংবিধান বলেছে। আবার 1955 সালে যখন নাগরিকত্ব আইন তৈরি হলো তখনও একই কথা বলা হলো
যে এই মাটিতে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক, তার বাবা কোন দেশের নাগরিক, মা কোন দেশের নাগরিক, তারা ভারতের নাগরিক কি নাগরিক না, এইসব কোন প্রশ্ন আসবে না। যে জন্মাবে ভারতের মাটিতে সেই ভারতবর্ষে জন্মসূত্রের নাগরিক। দেখুন, এইটা যদি আজও বলবৎ থাকতো তাহলে কিন্তু আমরা ওই যে ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছি, অনেক আগে যারা এসেছেন তারা বয়স হয়েছে, বুড়ো হয়েছে, মারা গেছেন, অনেকে ছিল। আর বাদ বাকি যারা দেরিতে এসেছেন তারাও দেখা যাবে 20-30 বছর পরে তারা থাকবেন না। কিন্তু তাদের পরিবারে যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অটোমেটিক তাদের কিন্তু নাগরিকত্বের সমস্যা মিটে যেত, কারণ তারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু সেই আইনটা নেই, এই আইনটা পরিবর্তন হয়ে গেছে এবং এই পরিবর্তন করেছে ভারতের পার্লামেন্ট। কারা যায় ভারতের পার্লামেন্টে? যাদের আপনারা 5 বছর পর পর ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমি কোন দল নয় আমি বলছি না, যে দল থেকেই পাঠান তারাই পার্লামেন্টে থাকে, তারাই ভোট দিয়ে এই আইন পরিবর্তন করে আমাদের উদ্বাস্তু মানুষের, উদ্বাস্তু পরিবারের সমস্যা তৈরি করেছে। আজকে বলতে গেলে উদ্বাস্তু পরিবারের মানুষের ঘুম ছুটে গেছে। এখন কি হয়েছে, সেখানে অনেকটা জটিল করে ফেলেছে, কিছু কাট অফ ডেট হয়েছে, বলেছে এই ডেট থেকে এই ডেট, এরকম করে 2-3টে ভাগে ভাগ করে ফেলেছে। ঠিক আছে, এটুকু তো দরকার নেই। প্রথম যেটা আপনাকে জানতে হবে যে দেখুন, একটা তারিখ আপনারা একটু মনে রাখুন, এগুলো দরকার হবে। হাতের কাছে পেন্সিল কলম থাকলে লিখে নিন, কারণ বাড়ি গিয়ে যখন হিসেব করবেন, ছেলে মেয়ে নিজের সম্পর্কে যখন ভাববেন, তখন এই তারিখটা খুব দরকার পড়বে। সেইটা হলো 1987 সালের 1 জুলাই। আপনি